ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তে বর্তমান ব্যাঙ্গালোর থেকে কুমারিকা প্রণালী পর্যন্ত আরব সাগর তীরবর্তী যে ভূভাগ তার নাম মালাবার বা কেরল। এই ভূভাগের পূর্ব দিকে হিন্দু রাজ্য বিজয়নগর, দুইয়ের মাঝখানে দুর্ভেদ্য পশ্চিম ঘাট পর্বতমালা। এই মালাবার অঞ্চল বহু প্রাচীনকাল থেকেই গোলমরিচের দেশ বলে খ্যাত। 2000 বছর ধরে এখানকার বণিকরা মশলাপাতি, বস্ত্র, মণিমুক্তা, গজদন্ত প্রভৃতি পণ্যে জাহাজ বোঝাই করে নিয়ে লোহিত সাগর ও পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে বাণিজ্য করে আসছে। মালাবার অঞ্চলে কতগুলো ছোট ছোট স্বাধীন রাজ্য ছিল। পশ্চিম ঘাট পর্বতমালার নিরাপদ আড়ালে তারা নিজেদের স্বাধীনতা রক্ষা করে চলতে পেরেছে। এই রাজ্যগুলোর মধ্যে প্রধান হচ্ছে কালিকট। কালিকটের রাজার বংশগত নাম জামোরিন। কালিকট রাজ্য হিসেবে বড় না হলেও তার শক্তি ও সম্পদ ছিল প্রচুর। এই শক্তি ও সম্পদের মূল কারণ মশলা। কয়েক শতাব্দী ধরে কালিকট মশলার বাণিজ্যের প্রধান কেন্দ্র বলে গণ্য ছিল। মালাবার অঞ্চলের প্রচুর পরিমাণে গোলমরিচ, এলাচি প্রভৃতি মশলা উৎপন্ন হতো, কিন্তু সবচেয়ে বেশি মশলা উৎপন্ন হতো প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে, অর্থাৎ মালয়, ইন্দোনেশিয়া প্রভৃতি অঞ্চলে। কিন্তু এখানকার সমস্ত মশলাও কালিকট বন্দরে চলে যেত। পরে সেখান থেকে ইউরোপের দেশগুলোতে চালান করা হতো। তখনকার দিনের ইউরোপীয় রান্নায় এসব মশলা ছাড়া কিছুতেই চলতো না, আর এসব মশলা ভারতবর্ষ, মালয় আর ইন্দোনেশিয়া ছাড়া আর কোথায় পাওয়া সম্ভবও ছিল না। তাই স্বাভাবিকভাবেই কালিকট বন্দরের খ্যাতি বলতে গেলে সমস্ত পৃথিবীময় ছড়িয়ে পড়ে। 1488 খ্রিস্টাব্দ। এই সময়ে কালিকট বন্দরের সমৃদ্ধি উপচে পড়ছিল। বাণিজ্য সূত্রে বা বাণিজ্য উপলক্ষে কত দেশের কত লোকই না এই বন্দরে আর নগরে ভিড় জমিয়েছে। তাদের কার মনে কি ছিল কে জানতো। এই সময় একদিন একটা আরবীয় জাহাজ থেকে এক সম্ভ্রান্ত ভদ্রলোক নামলেন। তার মুখের গড়ন আর গায়ের রং আরবদের মতো নয়। তিনি আরবের মুসলমানের পোশাক পরে এসেছিলেন, কিন্তু এদেশের লোক আরব দেশের লোকদের ভালো করেই চেনে। সেই জন্য ভদ্রলোক কারো কারো দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারা সন্দিগ্ধ দৃষ্টিতে তার মুখের দিকে তাকাচ্ছিল। কিন্তু ভদ্রলোক যখন একজন আরব বণিককে আসসালামু আলাইকুম জানিয়ে বিশুদ্ধ আরবি ভাষায় তার সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন, তখন আর কারো মনে কোনো সন্দেহ রইল না। ভদ্রলোক আরবদের সাথে মিশে গেলেন। এই ছদ্মবেশী লোকটির নাম ছিল পেরো দা কোভিলহাম। পর্তুগালের রাজা দ্বিতীয় ডোম জোয়াও কালিকট বন্দর ও কালিকট রাজ্যের ভেতরকার খবরাখবর সংগ্রহ করে নিয়ে আসবার জন্য গুপ্তচর হিসেবে পাঠিয়েছিলেন তাকে। এবং বিভিন্ন ঘটনার পরিক্রমায় এর ঠিক 10 বছর পরেই পর্তুগিজরা প্রকাশ্যেই এলো এবং তাদের নেতৃত্বে ছিল ভাস্কো দা গামা। তবে মশলা যুদ্ধের কাহিনী বর্ণনা করতে গেলে আরও একটু পিছনের দিকে যেতে হয়। পূর্বে ক্রুসেড বা ধর্মযুদ্ধে ইউরোপের খ্রিস্টান এবং মধ্যপ্রাচ্যের মুসলিমদের মধ্যে প্রায় যুদ্ধ লেগে থাকতো। প্রথম দিকের ক্রুসেডগুলোতে খ্রিস্টানদের বিজয় হলেও শেষের দিকে এসে মুসলিমরা জয়লাভ করতে শুরু করলো, অর্থাৎ জেরুজালেমের যে নিয়ন্ত্রণ ওইটি চলে যায় মুসলিমদের হাতে। এই সময় মিশর মুসলমানদের হাতে চলে আসে। ফলে খ্রিস্টান রাজ্যগুলো খুবই অসুবিধার মধ্যে পড়ে গেল। ইউরোপ আর এশিয়া তার মাঝখানে মিশর। মুসলমানদের এই শক্তিশালী কেন্দ্রটিকে এড়িয়ে ভারতবর্ষে যাওয়ার কোনো উপায়ই ছিল না। অথচ ভারতবর্ষের বিপুল সম্পদের কাহিনী যখন ইউরোপময় ছড়িয়ে পড়েছে, ক্রুসেডের মধ্য দিয়েও আরও কাছাকাছি আসবার ফলে এসব খবর আরও বেশি বেশি করে তাদের কানে আসতো। সত্য মিথ্যায় জড়িয়ে কত কথাই না এসে পৌঁছতো। মধুর গন্ধে উন্মাত্ত হয়ে ওঠে মধুকরদের দল, কিন্তু পথের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে মিশর। তাই ইউরোপরা সহজেই পঞ্চম ধর্মযুদ্ধ পরিচালনা করে সরাসরি মিশরের বিরুদ্ধে। ফ্রান্সের সেন্ট লুই ছিলেন এই ধর্মযুদ্ধের নেতা। আরও অনেক রাজা তার সঙ্গে যোগ দিয়েছিলেন, কিন্তু এই যুদ্ধেও তাদের হার মানতে হলো। মিশর ও সিরিয়ার উপকূল মুসলমানদের হাতেই থেকে গেল। তবে পারস্যে যখন তাতারদের আধিপত্য প্রতিষ্ঠিত হলো, তখন এই পথটা খুলে গেল।
তাতাররা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তারা ইতালীয় বণিকদের মশলা আনবার জন্য পারস্যের উপর দিয়ে ভারতবর্ষে যাওয়ার অনুমতি দিলেন। তার ফলেই তখনকার দিনের ইউরোপীয়রা জানতে পারল মশলা কোন দেশে জন্মায় আর তার সত্যিকারের দামই বা কীরকম। কিন্তু সে পথ বেশি দিনের জন্য খোলা রইল না। মুসলমানদের বাধা ও যুদ্ধ বিগ্রহের ফলে তাদের যাতায়াত আবারও বন্ধ হয়ে যায়। তবে এইসব বিষয়ে ভেনিসের বণিকরা একটু বেশি ধুরন্ধর ছিল। যে কোনোভাবেই হোক, মিশরের বণিকদের সঙ্গে তাদের বিশেষ ব্যবস্থা ছিল। মিশরের বণিকরা কেবলমাত্র তাদের হাতেই এই সমস্ত পণ্য বিক্রি করত, আর তাই দিয়ে ভেনিসের বণিকরা সমস্ত ইউরোপের মধ্যে একচেটিয়া ব্যবসা চালাতো। বিভিন্ন রাজ্যের বণিকদের ভেনিস থেকে এই সমস্ত পণ্য কিনে নিয়ে যেতে হতো। ফলে ভেনিস পরিণত হলো একটি সমৃদ্ধ নগরীতে। এদিক দিয়ে ভেনিসের প্রতিবেশী জেনোয়া রাজ্য বেকায়দায় পড়ে যায়। জেনোয়া ভেনিসের একচেটিয়া মশলার ব্যবসায় ভাগ বসানোর প্রচুর চেষ্টা করে। তাদের পরিকল্পনা ছিল তারা পারস্য উপসাগরে তাদের বাণিজ্য জাহাজ মোতায়েন করবে, যাতে মশলার বাণিজ্যটাকে লোহিত সাগর থেকে পারস্য উপসাগরের পথে সরিয়ে নিয়ে আসতে পারে। তারা পারস্যের ইলখান আরঘুনের কাছে এই প্রস্তাবটি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনাকে কাজে লাগানো গেল না। তবে জেনোয়া কিন্তু হাল ছাড়ল না। জেনোয়ার উগোলিনো দ্য ভিডাগর 1291 খ্রিস্টাব্দে জেনোয়া থেকে যাত্রা শুরু করে জিব্রাল্টার হয়ে আফ্রিকার উপকূল ধরে দক্ষিণ দিকে এগিয়ে চলেছিলেন। সমুদ্রে নৌচালনার ব্যাপারে পর্তুগাল নানাভাবেই জেনোয়ার কাছে ঋণী। সত্য কথা বলতে পর্তুগাল এই বিষয়ে জেনোয়ার প্রায় উত্তরাধিকারী বললেই চলে। 1317 খ্রিস্টাব্দে পর্তুগালের জাহাজগুলোর যিনি অধিনায়ক ছিলেন তিনি ছিলেন একজন জেনোয়াবাসী। তার নাম ছিল ম্যানুয়েল পোসানহা। শুধু তিনিই নন, তার অধীন কাপ্তানরা সবাই ছিল জেনোয়াবাসী। এটা অনুমান করে নেওয়া যায় আফ্রিকা মহাদেশকে প্রদক্ষিণ করে ভারতবর্ষে যাবার পরিকল্পনাটাও সর্বপ্রথম একজন জেনোয়াবাসীর মাথা থেকেই বেরিয়েছিল। কিন্তু সেই পরিকল্পনাকে কাজে পরিণত করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, এবং জেনোয়াদের এই অসমাপ্ত কাজই সম্পূর্ণ করে পর্তুগাল। এবং এই বিষয়ে পর্তুগালের রাজা ডোম হেনরি, যিনি নাবিক হেনরি নামে অনেক বেশি সুপরিচিত, তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমস্ত পৃথিবী একদিন হয়ে যাবে খ্রিস্টান এবং তাদের নেতা হবে পর্তুগাল। এই মহাপ্রেরণা হেনরিকে প্রচুর করে তুলল। তিনি বাছা বাছা গাণিতিক, মানচিত্রকার, জ্যোতির্বেত্তা, সুদক্ষ নাবিক এনে জড়ো করলেন। তাদের সাহায্যে আফ্রিকা ঘুরে ভারতবর্ষে যাওয়ার একটি জলপথ তন্ন তন্ন করে অনুসন্ধান করলেন। দূরদর্শী হেনরি তার নাবিকদের শিক্ষাদানের জন্য নৌবিদ্যালয় স্থাপন করেছিলেন। তার সুশিক্ষিত নাবিকরা পথের সন্ধানে উপকূল ধরে এগিয়ে চলল। এই অজানা দেশে নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। বহু বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছে। তারা উপকূলে স্থানে স্থানে যেখানে সম্পদের গন্ধ পেয়েছে সেখানে স্থানীয় আদিবাসীদের হটিয়ে দিয়ে সেই সম্পদ আহরণের উদ্দেশ্যে উপনিবেশ স্থাপন করেছে। পথের সন্ধানে এগিয়ে চলতে চলতে আফ্রিকা মহাদেশের পর্তুগিজ সাম্রাজ্যের বীজ পুণ্যে চলছিল তারা। এই অনুসন্ধান শেষ করতে বহু বৎসর কেটে গিয়েছিল, এবং পর্তুগিজদের এই দুঃসাহসের কথা ক্রমান্বয়ে চারদিকে প্রচারিত হচ্ছিল। খ্রিস্টান জগতের ধর্মীয় নেতা রোমের পোপ এই অভিযানের উদ্দেশ্য সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন, এবং পোপ পঞ্চম নিকোলাস 1454 সালে ঘোষণা করেন ভারতবর্ষ পর্যন্ত পর্তুগিজরা যা কিছু আবিষ্কার করবে তার উপর রাজা হেনরির একমাত্র অধিকার থাকবে, এবং এই ঘোষণাই পর্তুগালকে একটি একছত্র আধিপত্য দিয়ে দেয় জলপথের উপর। আসলে পোপ কেন এই ঘোষণাটা দিয়েছিল কারণ বলি। পোপ মনে করত ভারতবর্ষ একটি খ্রিস্টান ধর্মে অধ্যুষিত এলাকা, এবং পর্তুগিজরা যদি ভারতবর্ষ পর্যন্ত পৌঁছতে পারে তাহলে সারা বিশ্বে খ্রিস্টান ধর্ম একটি অন্য উচ্চতায় পৌঁছে যাবে। 1487 খ্রিস্টাব্দে বার্থলোমি ডিয়াজ কেপ অব গুড হোপ আবিষ্কার করেন, এবং ভারত মহাসাগরের জলরাশি তাদের চোখের সামনে ঝলসে ওঠে। কেপ অব গুড হোপ থেকে ভারতবর্ষে পৌঁছানোটা ছিল এর পরের ধাপ, এবং এই ধাপ সম্পন্ন করতে পর্তুগিজদের প্রায় 10 বছর লেগে যায়। 1497 খ্রিস্টাব্দ এবং তার 8ই জুলাই পর্তুগালের ট্যাগাস নদীর মুখে বেলেম পোতাশ্রয় থেকে 4টি জাহাজ ভারতবর্ষের দিকে যাত্রা শুরু করল। প্রথম দুটি জাহাজের নাম স্যান গ্যাব্রিয়েল ও স্যান রাফেল। স্যান গ্যাব্রিয়েলে 20টি কামান সাজানো ছিল। এই অভিযানের অধিনায়ক বিশ্ববিখ্যাত ভাস্কো দা গামা।
10 মাস 12 দিনের একটানা দীর্ঘ ভ্রমণের পর 1498 খ্রিস্টাব্দের 20 মে ভাস্কো দা গামা কালিকটের ঘাটে এসে পৌঁছল। কামানে সুসজ্জিত এই পর্তুগিজ বাণিজ্য বহরের আগমনকে আরব বণিকরা প্রীতির চোখে দেখতে পারেনি। এ কথা না বললেও আমরা বুঝতে পারব। বন্ধুস্থানীয় আরব বণিকদের মুখে নবাগত ও বণিকদের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে নানা কথা শুনে এবং বিশেষ করে তাদের জাহাজের কামান সজ্জা দেখে জামেরিন যে কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠবেন সেটা খুবই স্বাভাবিক, কারণ তারা কামানের কথা আসলে তেমনভাবে কখনোই শোনেননি। কিন্তু তবুও ভাস্কো দা গামা যখন কালিকটের বন্দরে বাণিজ্য করবার জন্য জামেরিনের অনুমতি প্রার্থনা করে, জামরিন তা মঞ্জুরি করতে দ্বিধা করেন না। ভাস্কো দা গামা কিন্তু তাতেও সন্তুষ্ট হননি। তিনি এক অসঙ্গত আবদার ধরে বসলেন যে তাকে বন্দরের প্রচলিত শুল্কের দায় থেকে অব্যাহতি দিতে হবে। ভাস্কো দা গামা কিন্তু কালিকটে এসে আরব বণিকদের সঙ্গে দেখা হয়েই চমকে উঠেছিলেন এবং আরও দেখলেন এরা এখানে শুধু পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছে তাই নয়, রাজসভার উপরেও কিন্তু আরবদের যথেষ্ট প্রভাব রয়েছে। অর্থাৎ এখানে এসে ভাস্কো দা গামা এবং পর্তুগিজদের দুটি ভুল ধারণা একদম ভেঙে গেল। প্রথম ভুল ধারণা, এখানে মুসলমান আধিপত্য নেই, যেখানে সত্য কথা হলো এখানে মুসলমানদের বেশ ভালোই আনাগোনা ছিল এবং কালিকটের বেশিরভাগ আন্তর্জাতিক বণিকরাই ছিল মুসলিম। এবং তাদের দ্বিতীয় যে ভুল ধারণা ছিল যে ভারতবর্ষ আসলে খ্রিস্টান ধর্মাবলম্বী, সেই ধারণা ভাঙতেও কিন্তু তাদের বেশি সময় লাগেনি। এরপর দেশে ফিরে গিয়ে রাজা ডোম ম্যানুয়েলের কাছে সমস্ত অভিজ্ঞতা বর্ণনা করলেন ভাস্কো দা গামা। এর পরপরই কালিকটের উদ্দেশ্যে দ্বিতীয় অভিযান পাঠানো হলো। এই বহরে ছিল 33টি জাহাজ। জাহাজগুলোর মধ্যে পণ্যদ্রব্যের পরিবর্তে 1500 যোদ্ধা এবং প্রচুর যুদ্ধ সামগ্রী ছিল। অভিযানের নেতা ছিলেন পেড্রো আলভারেজ ক্যাব্রাল। তাদের উপরের আদেশ ছিল, তোমরা কালিকটে গিয়ে জামরিনের কাছে একটি বাণিজ্য ঘাঁটি স্থাপনের জন্য এবং 5 জন পাদ্রির ধর্মপ্রচার করার অনুমতি দাবি করবে। জামেরিন যদি তাতে সম্মত না হয় তবে যুদ্ধের হুমকি দিয়ে তাকে পথে আনতে হবে। তবে জামেরিন ক্যাব্রালকে সাদরে অভ্যর্থনা জানান এবং তাকে বাণিজ্য করবার জন্য স্থান নির্দিষ্ট করে দেন। কিছুদিনের মধ্যেই পর্তুগিজদের উদ্ভট ব্যবহার স্থানীয় লোকদের কাছে অসহ্য হয়ে উঠল। ক্যাব্রালের একজন সহকারী ছিল, তার নাম কোরিয়া। এই কোরিয়া একদিন এক হাঙ্গামা বাঁধিয়ে তুলল। মানুষ এদের ব্যবহারে এমনিতেই ক্ষিপ্ত হয়েছিল এবং দেখতে দেখতে এই হাঙ্গামা গুরুতর আকার ধারণ করে। এর ফলে কোরিয়া এবং তাদের দলের আরও 50 জন লোক নিহত হয়। এই ঘটনা ঘটবার পরেই ক্যাব্রাল তার জাহাজগুলোকে দূরে সরিয়ে নিয়ে নগরের উপর কামান দাগতে শুরু করলেন। এই বর্বর আক্রমণকে প্রতিরোধ করার জন্য জামরিন 1500 যোদ্ধা সহ 80টা জাহাজ পাঠালেন। কালিকটের জাহাজগুলোকে তাড়া করে আসতে দেখে ক্যাব্রাল তার জাহাজগুলোকে নিয়ে ভেগে পড়লেন। এখান থেকেই শুরু মশলার যুদ্ধ। আরেকটা অভিযান পর্তুগাল থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দেয় এবং এইবারের অভিযানের অধিনায়ক ভাস্কো দা গামা। এই বহরে 15টা জাহাজ ছিল, যার মধ্যে 6টা বড়। এই অভিযানের সামরিক শিক্ষায় সুশিক্ষিত 800 জন সৈন্য ছিল। কালিকটের পক্ষ থেকে প্রবল প্রতিরোধ আসবার সম্ভাবনা আছে, একথা মনে করে এদের সাহায্যের জন্য 5 মাস বাদে আরও 5টি জাহাজ পাঠানো হয়েছিল। রাজা ডোম ম্যানুয়েল নিজেকে নৌ চলাচলের প্রভু বলে ঘোষণা করেছিলেন। ভাস্কো দা গামা ভারত মহাসাগরে প্রবেশ করে এই ঘোষণা অনুযায়ী কাজ করা শুরু করলেন। আস্তে আস্তে তাদের যেই কোনো জাহাজের সঙ্গে দেখা হলেই কোনো রকম হুঁশিয়ারি না দিয়ে তাদের মালপত্র লুটপাট করতে এবং ধ্বংস করতে লাগলেন। এ তো বর্বর জলদস্যুদের কাজ। কিন্তু মহামান্য পোপের বিধান অনুযায়ী পর্তুগাল রাজ জলরাজ্যের অধিপতি, তারা যা করবে তাই জায়েজ। কাজেই তিনি যাই করুন না কেন তাকে জলদস্যু বলা যাবে না। তাদের বহু সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর মধ্যে একটার কথা উল্লেখ করা যাক। মক্কা হতে হজ যাত্রীদের নিয়ে কয়েকটা নিরস্ত্র জাহাজ ফিরে আসছিল। দুর্ভাগ্যক্রমে তারা পর্তুগিজ জাহাজের সামনে পড়ে গেল। জাহাজগুলোকে আটক করে তাদের মধ্যে মালপত্র যা ছিল সব কিছু তুলে এনে জাহাজগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো। কিন্তু ভাস্কো দা গামার কড়া আদেশ ছিল, জাহাজে যে সমস্ত আরবীয় আছে তাদের যেন তুলে আনা না হয়। হতভাগ্য আরবীয়রা সেই জাহাজের মধ্যেই জ্বলে পুড়ে মরল। ভাস্কো দা গামা পরম আনন্দে সেই দৃশ্য উপভোগ করল। এবং এই খবর কালিকটে পৌঁছতে বেশি দিন লাগলো না। কালিকটের হিন্দু বণিক, আরব বণিক সবাই
এই দুর্দিনে একমন হয়ে দাঁড়ালেন। তারা বুঝতে পেরেছিলেন ওই পর্তুগিজ দস্যুরা যদি জয়লাভ করতে পারে তবে সর্বপ্রথমেই তারা এখানকার বণিকদের বিতাড়িত করে তাদের জায়গা দখল করে বসবে। ভাস্কো দা গামার বহর কালিকটের খুব কাছাকাছি এসে পড়েছে। জামোরিন এই নিয়ে প্রচুর চিন্তিত, কারণ তাদের যথেষ্ট পরিমাণে জনবল লাগবে পর্তুগিজদের ঠেকাতে হলে। তাই জামোরিন সকল বণিকদের কাছে সাহায্যের আহ্বান করলেন এবং সকল বণিকরা তার এই আহ্বানে সাড়া দিল। বণিকদের কাছে যত জাহাজ ছিল এবং যত সৈন্য সামন্ত ছিল তারা সবাই তার জামোরিনের কাছে দায়িত্ব দিয়ে দেয়। কালিকট প্রস্তুত পর্তুগিজদের আক্রমণের জন্য। তারা স্থির করল কোচিনের কাছে কালিকটের যুদ্ধবহর পর্তুগালের যুদ্ধবহরের সাথে মোকাবিলা করবে। কিন্তু এর নাম কি যুদ্ধ? একদিকে পর্তুগিজদের জাহাজ থেকে কামানগুলো অগ্নি উদ্গীরণ করেই চলছে, অপরদিকে কালিকটের জাহাজে অস্ত্রের ঝঞ্ঝনা। ঢাল তলোয়ার দিয়ে কি আর কামানের বিরুদ্ধে যুদ্ধ করা চলে? কিন্তু যুদ্ধ চলল। কালিকটের ভারী ভারী জাহাজগুলো কামানের গোলার ঘায়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, অচল হয়ে পড়ল। কিন্তু কালিকটের নৌসেনাপতি কাসিম সেদিন যে রণচাতুর্য প্রদর্শন করলেন তার তুলনা খুঁজে পাওয়া কঠিন। তিনি তার ছোট ছোট জাহাজগুলোকে এমন কৌশলের সাহায্যে পরিচালিত করছিলেন যে ওরা কিছুতেই তাদের ওপর কামান দাগতে পারল না। এই ক্ষিপ্রগতির হালকা জাহাজগুলো পর্তুগিজদের জাহাজগুলোকে বোলতার মতো ঝাঁকে ঝাঁকে ঘিরে ফেলল। এমন অদ্ভুত অভিজ্ঞতা ভাস্কো দা গামার জীবনে আর কখনো বোধহয় হয়নি। তিনি এদের হাত থেকে কোনো মতে অব্যাহতি পেয়ে যুদ্ধে ইস্তফা দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে গেলেন। এই যুদ্ধেও যে এমন পরিণতি ঘটতে পারে এ কথা ভাবা খুবই কঠিন। এরপর ভাস্কো দা গামার নামটি আর আমরা শুনতে পাইনি। ভাস্কো দা গামার যুদ্ধবহরকে হটিয়ে দিলেও কালিকটের মানুষজন স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলতে পারেনি। তারা বুঝেছিল পর্তুগিজদের সঙ্গে যুদ্ধ এখানেই শেষ নয়, সবেমাত্র শুরু। ভাস্কো দা গামা যেতে না যেতেই 14টা জাহাজের আরও একটি বহর কালিকটের সমুদ্রকে আলোড়িত করে তুলল। এই বহরের অধিনায়ক হয়ে এসেছিলেন লোপোসোর্স। কামান যে কত বড় শক্তিশালী একটা জিনিস কালিকট এবার তা হাড়ে হাড়ে বুঝতে পারল। জামোরিন দেখলেন এভাবে যুদ্ধ চালানো কোনো মতেই সম্ভব না। আরব বণিকরা পরামর্শ দিল মিশরের সুলতানের কাছে সাহায্য চেয়ে পাঠান, ওদের হাতে কামান আছে। জামোরিন তাদের এই পরামর্শ মেনে নিলেন। মিশরের সুলতানের সঙ্গে জামোরিনের অনেক দিন থেকেই বন্ধুত্বের সম্পর্ক চলে আসছিল। তাছাড়া কালিকটের মশলার বাণিজ্য থেকে সবচেয়ে বেশি মুনাফা লুটে আসছিল মিশরের বণিকরা। তাই তারা স্বভাবতই চায় না এই কালিকটের নিয়ন্ত্রণ পর্তুগিজদের হাতে অর্থাৎ খ্রিস্টানদের হাতে চলে যাক। মিশরের সুলতান এই সাহায্যের আবেদনে সাড়া দিলেন। 1500 যোদ্ধা আর কামান বোঝাই এক মিশরীয় বহর আরব সাগরে এসে উপস্থিত হলো। প্রাচীন সেনাপতি মীর হোসেন এই অভিযানের অধিনায়ক হয়ে এসেছিলেন। মীর হোসেন দিউ দ্বীপে ঘাঁটি গেড়ে বসলেন। এটা 1507 খ্রিস্টাব্দের কথা। তার পরিকল্পনা ছিল এখান থেকে যাত্রা করে জামোরিনের নৌবাহিনীর সঙ্গে মিলিত হয়ে একযোগে পর্তুগিজদের আক্রমণ করবেন। সে সময় পর্তুগিজরা কোচিনের উপকূলে স্থায়ী ঘাঁটি পত্তন করে বসেছিল। তাদের রাজপ্রতিনিধি অর্থাৎ স্থানীয় শাসনকর্তার নাম ছিল ডন ফ্রান্সিসকো দা আলমেইডা। পরিকল্পনা অনুযায়ী মীর হোসেন ও জামোরিনের নৌবাহিনী মিলিত হয়ে কোচিনের দিকে যাত্রা শুরু করলো। এই সমস্ত খবর পর্তুগিজদের কাছে আগেই পৌঁছে গিয়েছিল। তাদেরও আয়োজনের কোনো ত্রুটি ছিল না। শাসনকর্তার পুত্র লোরেনকো দা আলমেইডার নেতৃত্বে পর্তুগিজ নৌবাহিনী তাদের মোকাবিলা করার জন্য কোচিন ছেড়ে উত্তর দিকে এগিয়ে গেল। কালিকট আর কোচিনের মাঝামাঝি চাউল নামে একটি স্থান ছিল। তারই কাছে দুপক্ষের সংঘর্ষ বাঁধল। এবার যুদ্ধ হলো সমানে সমান। দুপক্ষের হাতেই ছিল কামান। আরব সাগরে এই প্রথম নতুন এক ধরনের যুদ্ধ দেখল। দুদিন ধরে উভয় পক্ষ গোলাবর্ষণ করলো। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক বুঝে পর্তুগিজরা রণে ভঙ্গ দিয়ে পালালো। কিন্তু যে জাহাজের সেনাপতি ছিলেন কামানের গোলায় তা ঘায়েল হয়ে পড়ল। জাহাজটা বিধ্বস্ত হলো। শুধু এই নয়, সেনাপতি নিজেও নিহত হল। কিন্তু শাসনকর্তা ডন ফ্রান্সিসকো দা আলমেইডা উদ্যোগী পুরুষ। চাউলের পরাজয়ে তার মন ভেঙে দিতে পারেনি। নতুন উদ্যম নিয়ে তিনি আবার শক্তি সংগ্রহ করতে লাগলেন। আয়োজন সম্পূর্ণ হলো। এখন তার হাতে 18টা জাহাজ আর 1200 যোদ্ধা। 1509 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি তিনি তার বাহিনী নিয়ে মিশরীয় বহরের ঘাঁটি দিউর সামনে এসে রণডঙ্কা বাজালেন। কিন্তু এবার আর অস্ত্র হিসেবে শুধু কামানই ছিল না, তার চেয়ে অনেক সূক্ষ্ম কুটিল অস্ত্র প্রয়োগ করলেন তিনি। দিউ দ্বীপ গুজরাট রাজ্যের অন্তর্গত।
মালিক আয়াজ নামে এক ব্যক্তি গুজরাটের সুলতানের প্রতিনিধি হয়ে দিউদ্বীপ শাসন করছিলেন। মালিক আয়াজ গোপনে পর্তুগিজদের সঙ্গে যোগ দিয়েছিল। যুদ্ধের সময় মালিক আয়াজ সমস্ত রকম রসদ সরবরাহ করে দিলেন বন্ধ। রসদের অভাবে মীর হোসেন কঠিন সংকটের মধ্যে পড়ে গেলেন, কিন্তু তা হলেও তিনি যুদ্ধ করাই সিদ্ধান্ত নিলেন। 3রা ফেব্রুয়ারি তারিখে উভয় পক্ষ যুদ্ধে নামল, কিন্তু এবারকার যুদ্ধে জয় পরাজয়ের কোনো মীমাংসা হলো না। কেউ কাউকে পরাস্ত করতে পারল না। এর অল্প কিছুদিন বাদেই মীর হোসেন গুজরাটের সুলতানের এই বিশ্বাসঘাতকতায় বিরক্ত হয়ে সমস্ত জাহাজ নিয়ে তার দেশে ফিরে গেলেন। পর্তুগিজদের মনোবাঞ্ছা হলো পূর্ণ। তারা কালিকটকে বিচ্ছিন্ন করে ফেলল। মিশরীয়দের প্রস্থানের পর কিন্তু পর্তুগিজরা সত্যি প্রাচ্য অঞ্চলের সমুদ্রগুলোর একচ্ছত্র অধীশ্বর হয়ে দাঁড়ালো। তবে জামোরিনের নৌশক্তিকে কিছুতেই ধ্বংস করতে পারল না পর্তুগিজরা। উভয় পক্ষে বহু যুদ্ধ বিগ্রহ ঘটেছে, কিন্তু কালিকটের স্বাধীনতা শেষ পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। সেই দুর্দিনে কালিকটকে সাহায্য করবার মতো আর কেউ ছিল না। শুধু ছিল তাদের দুর্জয় সংকল্প আর তার হিন্দু মুসলমান প্রজাদের মিলিত প্রতিরোধ। 1509 থেকে 1599 এই 90 বছরের ইতিহাস কালিকটের দুর্দম প্রতিরোধের ইতিহাস। এবং অবশেষে 1599 খ্রিস্টাব্দে দুপক্ষের মধ্যে হয়ে যায় সন্ধি, এবং প্রকৃতপক্ষে এই সন্ধির পরই পর্তুগিজদের সাথে কালিকটের মশলার যুদ্ধের হয় সমাপ্তি।